সময় নিয়ে একটু ভাবলেন প্রফেসর। ধীরে ধীরে বললেন, দেখুন, সব দেশের সব মিথোলজির মধ্যে একটা রিয়ালিস্টিক মেসেজ থাকে। ঈশপের গল্পের মতো গল্পের আকারে এমন কিছু বলা হয় যেটা আসলে একটা নির্দেশ। নর্স মিথোলজির কেন্দ্রে আছে আদি মহিরুহ এগ্ড্রাসিল। কিন্তু এমন একটা ছবি বানিয়ে লাভ কি? সোজা হয়ে দাঁড়ালেন প্রফেসর। ডেকের খালি জায়গাটায় পায়চারি করতে করতে বললেন, বাইবেলে যাকে বলা হয় অ্যাপোক্যালিপস, কোরআনে যাকে বলা হয় কায়ামত, কথিত আছে র্যাগনারকের সময় ভয়াবহ সাপ ইয়র্মুনগান্ডার জল থেকে উত্থিত হয়ে তার অন্তিম আক্রমণের জন্য প্রস্তুত হবে। আমার মনে হয় ছবিটা যে তৈরি করেছে কিছু তো একটা ইঙ্গিত সে দিতে চাইছে। তাই তো মনে হচ্ছে প্রফেসর, র্যাগনারকে সিম্বলিক্যালি ব্যবহার করে কেউ কিছু একটা বার্তা দিতে চাইছে আমাদের। হতে পারে টেররিস্ট অর্গানাইজেশন। তার মানে বড়সড় কিছু একটা ঘটতে চলেছে, এগুলো তারই পূর্বাভাস। কিন্তু দাবিটা কি এদের? কথাটায় নিজেই আপত্তি জানালেন প্রফেসর। দুবার মাথা দুলিয়ে বললেন, নো নো, দ্যাট মাইট বি ট্রু। নর্স মিথোলজি অবসোলেট হয়ে গেছে এখন, ফলে তাদের দেবদেবীদেরও তো আর কেউ মনে রাখছে না। তাহলে আপনার কি মনে হয় কি দাবি? আবার আংটি ঘোরাতে শুরু করেছেন সমীরণ তালুকদার। সময় নিয়ে একটু ভাবলেন প্রফেসর। ধীরে ধীরে বললেন, দেখুন, সব দেশের সব মিথোলজির মধ্যেই একটা রিয়ালিস্টিক মেসেজ থাকে। ঈশপের গল্পের মতো গল্পের আকারে এমন কিছু একটা বলা হয় যেটা আসলে নির্দেশ। সমীরণ তালুকদার আরও কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, এমন সময় বোটের উপর প্রান্ত থেকে কিছু একটা নির্দেশ পেয়ে থমকে গেলেন তিনি। কয়েক মিনিট আগে প্রপালশন ভেহিকলগুলো নামানো হচ্ছিল জলের নিচে, এখন তুলে নেওয়া হয়েছে তাদের। তুলে আনা খানিকটা ওয়াটার স্যাম্পেলে পিএইচ সেন্সর যন্ত্রের সরু দিকটা ডুবিয়েছিলেন বিদ্যুৎ ঘোষ। তালুকদারের কাছে যন্ত্রটা এগিয়ে দিয়ে বললেন, পিএইচ লেভেল এক্সেপশনালি লো। গঙ্গার জলের এত কম লেভেল আগে কেউ দেখেছে বলে মনে হয় না। মানে জল অ্যাসিডিক হয়েই মারা গেছে মাছগুলো। তাই তো মনে হচ্ছে স্যার। কিন্তু কেন? একটু ভেবে বিদ্যুৎ ঘোষ বললেন, নানা কারণে হতে পারে। হয়তো এর মধ্যে অ্যাসিড রেন হয়েছে এখানে, আমরা খেয়াল করিনি। আপাতত সলিউশন কি? চুন মেশাতে হবে, কারণ না জানা গেলে লং রানে লাভ হবে না। প্রফেসরের দিকে ঘুরে তাকালেন ঘোষ। আপনার কি মনে হচ্ছে এটা ওই টেররিস্ট অর্গানাইজেশনেরই কাজ? নদীর জলের পিএইচ বাড়িয়ে দেওয়া, তাও ঠিক সেখানেই যেখানে দৃশ্যটা দেখা গেছে। ভাবলে সেটাই আসছে। কিন্তু এত গভীর একটা নদীর পিএইচ লেভেল বাড়িয়ে দিতে যতটা অ্যাসিড দরকার হবে, সেটা বাইরে থেকে এনে নদীর একটা পার্টিকুলার জায়গায় মিশিয়ে দেওয়া অলমোস্ট ইম্পসিবল। কিছুক্ষণ চুপ করে থেকে সমীরণ তালুকদার বললেন, এরকম কমপ্লিকেটেড টেররিস্ট অ্যাটাক আমি বাপের কালে দেখিনি। কখন যে কোথা দিয়ে কি করে ফেলছে সত্যি বোঝার উপায় নেই। আপনি কি ভয় পাচ্ছেন নাকি? মুচকি হেসে জিজ্ঞাসা করলেন বিদ্যুৎ ঘোষ। তালুকদারের হাতের দিকে দেখিয়ে বললেন, 5টা গ্রহ মিলে আপনাকে রক্ষা করতে পারবে না? হাতটা সামনে তুলে তালুকদার বললেন, ভয়? আর আমি? এই আংটিগুলো যতক্ষণ আমার শরীরে আছে, শয়তানের বাপেরও ক্ষমতা নেই আমার কিছু করে।
ভেবেচিন্তে একটা মোক্ষম উত্তর দিতে যাচ্ছিলেন বিদ্যুৎ ঘোষ, কিন্তু কথাটা মুখেই রয়ে গেল। একটা দুলুনিতে ছিটকে বোটের অপর প্রান্তে পড়লেন তিনি। সমস্ত ফেরিবোটটা জলের উপরে ভাসতে থাকা পদ্ম পাতার মতো দুলে উঠেছে ঢেউয়ের সঙ্গে। কোনো রকমে শক্ত করে একটা রড ধরে টাল সামলালেন প্রফেসর। বাইরে তাকিয়ে প্রমাদ গুনলেন। ফেরিবোটের ঠিক বাইরের অংশটায় ভয়াবহ দুলে উঠেছে নদীর জল। বাইরে তাকিয়ে প্রমাদ গুনলেন। ফেরিবোটের ঠিক বাইরের অংশটায় ভয়াবহ দুলে উঠছে নদীর জল। মনে হচ্ছে যেন নদীর জলকে নিচ থেকে তাপ দিয়ে ফুটিয়ে দিয়েছে কেউ। আর একটু বেশি ঢেউ উঠলেই বোটের মাথায় জল আছড়ে পড়বে। এতক্ষণ যারা ডেকের উপরে নিজেদের কাজ করছিল তাদের মধ্যে মুহূর্তে হুড়োহুড়ি পড়ে গেল একটা। হইচই হট্টগোল শুরু হলো চতুর্দিক জুড়ে। কি ব্যাপার বলুন তো? ভরা জোয়ারেও এমন জলোচ্ছ্বাস দেখা যায় না। ফুলে ওঠা জ্বলন্ত দুলন্ত জলের দিকে তাকিয়ে অবাক গলায় বললেন প্রফেসর তালুকদার। হইচইয়ের শব্দের মধ্যে ডুবুরিদের ভেতর থেকে একটা মৃদু চিৎকার ভেসে এলো। সাপ! একটা সাপ! সচকিত হয়ে উঠলেন তিনজনই। মাঝ গঙ্গায় নদীতে সাপ দেখতে পাওয়াটা বিচিত্র কিছু নয়, কিন্তু এই মুহূর্তে ওই একটি শব্দ কাঁপন ধরিয়ে দেয় তিন বৃদ্ধের বুকে। তিনজনে টলতে টলতে ছুটে যান আওয়াজটা যেদিক থেকে এসেছে সেদিক লক্ষ্য করে। আপাতত ফুঁসে ওঠা জলের ছাঁট এসে পড়ছে ডেকের উপর। রেলিংয়ের গোড়া অবধি আগ্রাসী ঢেউয়ের স্রোত এসে ঝাপটা দিয়ে যাচ্ছে। ডুবুরি ছেলে দুজন রেলিংয়ের ওপর ঝুঁকে পড়ে এক দৃষ্টে চেয়ে আছে জলের দিকে। তাদের মধ্যে একজনের হাতের জলের একটা জায়গা নির্দেশ করছে। একটা বিশাল সাপ! ছুটে গিয়ে রেলিংয়ে তাদের ঠিক পাশের জায়গাটা থেকে ঝুঁকে পড়লেন ঘোষ। সাপ কোথায়? ভালো করে জলের দিকে তাকিয়ে থেকেও উন্মত্ত ঢেউ ছাড়া আর কিচ্ছু দেখতে পেলেন না তিনি। সাপ কোথায় দেখছো তোমরা? অবাক গলায় জিজ্ঞাসা করলেন ঘোষ। আমিও পাচ্ছি না স্যার, আরেকজন ডুবুরি অবাক গলায় বলল। কিন্তু ও পাচ্ছে। ছেলেটি এখন হাত নির্দেশ করে চলেছে আগের জায়গাটা, স্রোতের টানে যেখানে মরা মাছের শরীর একটা খড়ের স্তূপ ভেসে চলেছে। আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। চোখ ঘুরে গেল ঘোষের। ডুবুরির দিকে ফিরে তিনি জিজ্ঞাসা করলেন, কত বড় সাপ? সাপ স্যার। কত বড়? আর কত বড় জেনে কি হবে স্যার? সাপ? বিরাট বড় সাপ? পিছিয়ে এলেন ঘোষ। তালুকদার কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা বোটের মেঝের ওপর এসে পড়া নোঙরের আংটাটা তুলে নিয়েছে। সেটা সমূলে বসিয়ে দিয়েছে পাশের ডুবুরির মাথার সামনের দিকে। সাপ! বিরাট একটা সাপ! তখনও বলে চলেছে ছেলেটা বারবার। আচমকা ঘটনাটা ঘটে যাওয়ায় চমকে গেছিলেন প্রফেসর। ডুবুরির রক্তাক্ত দেহটা জলের উপরে খসে পড়তেই ছিটকে আসা জলের ছাঁটে সম্বিত ফেরে তিনজনের। জলের বেগ এখন আগের থেকেও আরও বেড়ে উঠেছে। গোড়ালি সমান জল উঠে এসে গ্রাস করে ফেলেছে বোটের প্লাঙ্ক ফোর্টটা। বাট দিস ইজ নট ন্যাচারাল। ওরা একে অপরকে চিনত না। থরথর করে কাঁপতে কাঁপতে কথাগুলো উচ্চারণ করেন তালুকদার। দে আর চেঞ্জিং এম। বিড়বিড় করে কথাগুলো বলে আরও খানিকটা পিছিয়ে এলেন তিনি। আচমকাই তার মনে হলো কয়েক সেকেন্ডের জন্য যেন কোলাহল থেমে গেছে। এক অদৃশ্য জাদুমন্ত্রের উচ্চারণে এতগুলো মানুষ যেন স্থবির পাথরে পরিণত হয়েছে। হ্যাঁ,
আমিও দেখতে পাচ্ছি। সামনে থেকে ভেসে আসা কথাটা। জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে শান্ত গলায় বলেন বিদ্যুৎ ঘোষ। কি দেখছেন? পশুরায় প্রশ্ন করেন। একটা সাপ, বিরাট একটা সাপ। ওই তো, ওই তো জলের মধ্যে। কথাটা কানে যাবার সঙ্গে সঙ্গে পা কেঁপে যায় প্রফেসরের। পাশে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকা তালুকদারের জামার পিছন দিকটা ধরে একটা টান দিয়ে বলেন, চলুন তাড়াতাড়ি এখান থেকে। তালুকদার কিন্তু নড়লেন না, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাঁড়িয়ে গেলেন তিনি। হে বাবা, সাপটা আপনি দেখবেন না? তালুকদার হাসি মুখে প্রফেসরের দিকে তাকিয়ে বলেন। প্রায় ছিটকে সরে আসেন প্রফেসর। ফেরি বোটের চারিদিকে একটা নতুন শব্দ শুরু হয়েছে। এবার আর আতঙ্কের আর্তনাদ নয়, ধীর পায়ে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে সবাই। ধারালো ভোঁতা কিংবা কিছু না পেলে বড় বড় দড়ি দিয়ে ফাঁস জড়িয়ে দিচ্ছে একে অপরের গলায়। একটু একটু করে টান বাড়ছে তাতে। কেউ পালাচ্ছে না, কারোর আতঙ্কিত চিৎকার শোনা যাচ্ছে না। যেন এটাই স্বাভাবিক, যেন এভাবেই ঘটে চলেছে চিরকাল। প্রফেসর দেখলেন বোটের অন্তত জনাদশেক লোকে এক উন্মত্ত মৃত্যু খেলায় মেতে উঠেছে। রিসার্চ টিমের একটা বাচ্চা ছেলে গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল এক মাঝবয়সী মহিলাকে। বাধা দেওয়ার চেষ্টা করছিলেন মহিলা, গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না তার। ছেড়ে দাও ওকে, কি করছো? প্রায় দৌড়ে কেবিনের ভিতরে রাখা একটা ছুরি নিয়ে দড়িটা কাটতে ছুটে আসছিলেন একটা লোক। মহিলার গলার একদম কাছে পৌঁছে কি মনে করে কিছুক্ষণ জলের দিকে তাকিয়ে রইলেন তিনি। তারপর দড়ি বদলে ছুরিটা চালিয়ে দিলেন মহিলার গলায় লক্ষ্য করে। সামনে তাকিয়ে প্রফেসর দেখলেন রক্ত মাখা অ্যাঙ্কারটা দিয়ে অবলীলায় ঘোষের পিঠে কোপ দিচ্ছেন তালুকদার। ভেতর থেকে পাঁজরার হাড় দেখা যাচ্ছে তার। তাও নিভে আসা স্বরে তিনি বলে চললেন, সাপ, বিরাট একটা, মারতে হবে না ওকে। উদ্ভ্রান্তের মতো দৌড়তে লাগলেন বসুরায়। এই ফেরিবোটের সমস্ত মানুষ কোনো এক মরণ জাদু বলে পরিণত হয়েছে নরখাদকে। একে অপরকে ছিঁড়ে খেতে চাইছে তারা। বোট থেমে গেছে অনেকক্ষণ আগে। উদ্ধারকারী দল আসার কোনো সম্ভাবনা নেই। ঘোষের দলা পাকানো মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়তে তাকে ছেড়ে প্রফেসরের দিকে এগিয়ে আসতে লাগলেন তালুকদার। হাতে ধরা অ্যাঙ্কার থেকে ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে পড়ছে এখন। দৌড়ে পালানোর চেষ্টা করলেন প্রফেসর, কিন্তু কোথায় পালাবেন? চারপাশে যে অবাধ অপরিসীম জলরাশি, তাতে ঝাঁপ দিলে মৃত্যু অবধারিত। তবে আর যদি কোনো উপায় না থাকে, তবে অন্তহীন সেই জলের তলায় তলিয়ে যাওয়া এই নরপিশাচদের কাছে নিজেকে সমর্পণ করার থেকে ঢের বেশি সুখের। ছুটে পালাতে গিয়ে প্রফেসরের চোখে পড়ল বোটের ঠিক মাঝখানে ছোট কেবিনের দরজাটা খোলা। আপাতত তার ভিতরে কেউ নেই। ভিতর থেকে যদি কোনোভাবে দরজাটা বন্ধ করে দেওয়া যায়, তাহলে বাইরে থেকে কেউ আক্রমণ করতে পারবে না। দৌড়ে গিয়ে কেবিনে ঢুকে দরজাটা টেনে অ্যাঙ্কারটা লাগিয়ে দিলেন প্রফেসর। বাইরের দেওয়ালে ততক্ষণে অ্যাঙ্কারের ঘা মারতে শুরু করেছেন তালুকদার। দেওয়ালের ওপার থেকে উত্তেজিত গলার আওয়াজ ভেসে আসছে, সাপ দেখবেন না স্যার, সাপ, অত বড় সাপ। কানে হাত চাপা দিয়ে রইলেন প্রফেসর। তাও বাইরে থেকে ডাক ভেসে আসতে লাগলো, আসুন না একবার বাইরে, পায়ে ধরছি আপনার, আসুন একবার।
কেবিনের ভিতরে বন্ধ হয়ে আছে একটা অচেনা বাতাস। কি অসহ্য উত্তপ্ত সেই বাতাস! মনে হয় ঘরের ভিতরে কয়লা স্তূপ করে আগুন লাগিয়ে দিয়েছে কেউ। প্রফেসরের মনে হলো এই তাপে তিনি ঝলসে যাবেন। লাল হয়ে উঠল তার সমস্ত শরীর। ও গড, হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং! থরথর করে কাঁপতে লাগলেন প্রফেসর। মাংসের ভিতরে অস্ত্র ঢোকার একটা শব্দ বাইরে থেকে ভেসে আসার পর তালুকদারের কণ্ঠস্বর নিভে এলো। মাথায় হাত রেখে কেবিনের মেঝেতেই বসে পড়লেন প্রফেসর। বুকের ভিতরে উত্তেজনাটা কমে আসতে বমি করলেন কয়েকবার। মোচড় দিয়ে উঠল বুকের ভিতরটা। হৃৎপিণ্ডটা হাঁপড়ের মতো দপদপ করতে শুরু করেছে। মাটির ওপরেই শুয়ে পড়লেন তিনি। একটা আচ্ছন্ন ভাব ঘিরে ধরল তাকে। কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। মেঝের উপরে উঠে বসলেন প্রফেসর। সমস্ত কোলাহল এখন থেমে গেছে। বোটটাও আর দুলছে না আগের মতো। শান্ত ঢেউয়ের ছপছপ আওয়াজ ভেসে আসছে দরজার ওপার থেকে। উঠে দাঁড়িয়ে দরজার কাছে এগিয়ে এলেন প্রফেসর। দরজায় কান রেখে শুনলেন বাইরে থেকে কোনো আওয়াজ ভেসে আসছে কিনা। মনে হলো এখন আর থেমে নেই বোটটা। মোটরের শব্দ ভেসে আসছে বাইরে থেকে, অর্থাৎ কেউ চালাচ্ছে সেটা। পায়ের কাছে পড়ে থাকা ছোট্ট একটা ছুরি নিয়ে এগিয়ে গেলেন। যে বেঁচে আছে সে স্বাভাবিক অবস্থায় যদি না থাকে তাহলে দরকার পড়বে ছুরিটা। দরজা খুলে বাইরে এলেন প্রফেসর। ধীর পায়ে এগিয়ে গেলেন ইঞ্জিন রুমের দিকে। গোটা ডেক জুড়ে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। কারুর হাত নেই, কারুর মাথা কেটে পড়ে আছে পাশে। ভয়ানক! কাটা ছেঁড়া নাড়ি ভুড়ি পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। কোনটা কার শরীরের অংশ তার বোঝার উপায় নেই। 5টা আংটি শুদ্ধ একটা হাত পড়ে থাকতে দেখলেন তিনি। তালুকদারের বাকি শরীরের কোনো হদিশ নেই। ইঞ্জিন রুমের কাছে পৌঁছে ড্রাইভারকে দেখতে পেলেন তিনি। লোকটা সারা গায়ে রক্ত লেগে আছে। কবজির কাছ থেকে একটা হাত কাটা পড়েছে। অন্য হাতটা দিয়ে একটা হ্যান্ডেল কন্ট্রোল করছে সে। দরজার কাছে পাওয়াজের আওয়াজ পেয়ে মুখ ফিরিয়ে তাকালো লোকটা। প্রফেসরকে ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সচকিত হলো একটু। আপনি আপনি বেঁচে গেলেন কি করে? সন্দেহের চোখে তাকালো সে। আমি কেবিনের ভিতরে ছিলাম, দরজা আটকে। নিশ্চিন্ত হলো লোকটা। আগের মতো হ্যান্ডেলের দিকে মনোযোগ দিয়ে বলল, আমি ভেবেছিলাম বাঁচবো না, কিন্তু বেঁচে গেলাম। আমাকে কেউ মারলো না শেষে। ভারী আশ্চর্য। শুধু হাতটা। কাটা হাতটা তুলে প্রফেসরকে দেখালো সে। একটু করুণ হাসি হাসলো। পোটো ছিলাম স্যার, মূর্তি তৈরি করতাম, সব চলে গেল। তার পাশে দাঁড়িয়েছিলেন প্রফেসর। সে কাটা ডান হাতে সামনের একটা নব দেখিয়ে বলল, আপনি প্রফেলারগুলো দেখুন, আমি চালাচ্ছি। যখন বলবো নবটা চেপে দেবেন শুধু। দুটো হাত থাকলে একাই চালিয়ে নিতাম। এই দুটো কন্ট্রোল জানলেই হবে। এই দুটো কন্ট্রোলে কি কাজ চলে যাবে? জিজ্ঞাসা করলেন প্রফেসর। লোকটা একটু হেসে আশ্বাসের গলায় বলল, ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব, চিন্তা করবেন না। প্রফেসর মাথা নামিয়ে নিলেন। অন্তহীন জলরাশির দিকে তাকিয়ে বললেন, আমি জানি আপনাকে কেউ মারেনি। কেন? কেন স্যার? লোকটা সামনে চোখ রেখেই জিজ্ঞাসা করলো। কই স্যার, বললেন না? কারণ একজনকে বাঁচিয়ে না রাখলে পরের হত্যাকাণ্ডটা ঘটানো যাবে না। একজনকে দরকার যে এরপর তার বড়ে হবে। লোকটা কথাটা বুঝতে একটু সময় নিল, তারপর বলল, কিন্তু আমরা তো একজন নয়, দুজন বেঁচে আছি। একটা বড় দীর্ঘশ্বাস নিয়ে প্রফেসর বললেন, এই হত্যালীলা যে করছে সে মানুষের মনে সব অন্ধকারের খবর রাখে। সে জানে যদি দুজনকে বাঁচিয়ে রাখি তাহলে দুজনের একজন আর একজনকে স্রেফ অবিশ্বাসে নিজের প্রাণের ভয়ে খুন করবে। কিন্তু আমি তো আপনাকে অবিশ্বাস করছি না। আমি তো
হাতে ধরা ছুরিটা লোকটার বুকে আঙুলে বিধিয়ে দেন প্রফেসর। লোকটা ডান হাতে কিছু একটা ধরার ব্যর্থ চেষ্টা করে। কোগানি শব্দ করে লুটিয়ে পড়ে মেঝেতে। তার জায়গায় উঠে এসে বসে হ্যান্ডেল আর নবের ওপরে দুটো হাত রাখেন প্রফেসর। তারপর ডুকরে ওঠা কান্নায় ভেঙে পড়েন।